নমস্কার, আমি অদিতি। শুরু করছি কলকাতা টিভির নতুন অনুষ্ঠান অদিতির সঙ্গে সাদা কালো। যেমনটা রোজ করে থাকি, একটা বিষয়কে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে আপনাদের সামনে হাজির করা, যাতে আপনারা আপনার মতটাকে সানিয়ে নিতে পারেন, আবার আপনার বিরুদ্ধ মতটাও শুনে নিতে পারেন। আজকের বিষয়, ঘরে কে উঠে ঢুকছে, নজর রাখুন। যাব, তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি। গ্রামে শিব মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অধিকার দিতে হবে, এই দাবি ঘিরে দুপক্ষের সংঘাত থেমেছে, কিন্তু উত্তেজনা জারি রয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ার গিধ গ্রামে। বিতর্কের সূত্রপাত হয়েছিল সপ্তাহ দুয়েক আগে। প্রশাসন দুপক্ষকে নিয়ে আলোচনায় বসে বিষয়টি মিটমাট করেছিল বটে, কিন্তু শুক্রবার থেকে আবার উত্তেজনা তৈরি হয় গ্রামে। শনিবারও সংঘাতে জড়িয়েছে দুপক্ষ, এখনও চাপা টেনশন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গ্রামে পুলিশ পিকেট পর্যন্ত বসানো হয়েছে। আসলে গিধ গ্রামে প্রায় 350 বছরের পুরনো একটি শিব মন্দির রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন এই শিব গিধেশ্বর নামে পরিচিত। শিবরাত্রি আর গাজন উৎসবে মহা ধুমধামের চল আজকের নয়। শিবরাত্রির 2-3 দিন আগে গিধ গ্রামের দাসপাড়ার কয়েকজন বাসিন্দা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন, গিধেশ্বরের মন্দিরে পুজো দিতে দেওয়া হয় না দাসপাড়ার শতাধিক পরিবারকে, কারণ তারা নিচু জাতের। স্থানীয় লোকজনেরা জানিয়েছেন, পূর্বপুরুষদের বেঁধে দেওয়ার নিয়ম অনুযায়ী গিধেশ্বর শিবের পুজোয় মালাকার সম্প্রদায় মন্দিরের ভেতর পরিষ্কার করে, ঘোষ সম্প্রদায় ভোগের জন্য দুধ ছানা দেয়, কুম্ভকার মাটির হাঁড়ি সরবরাহ করে, হাজরা সম্প্রদায় মশাল জানানোর দায়িত্বে রয়েছে, নির্দিষ্ট দায়িত্ব রয়েছে কোটাল এবং বাইন সম্প্রদায়েরও। কিন্তু ব্রাহ্মণ ব্যতীত গর্ভগৃহে কেউ প্রবেশ করতে পারে না। 3 শতাব্দী ধরে চলে আসছে এই নিয়ম, তাই এই প্রথা যাতে ভাঙা না হয় সেটা বলার পর থেকেই সমস্যার সূত্রপাত। বাকি কথা বিরতি। আচ্ছা, এখন এই ব্যাপারটা সামনে আসছে কেন? এতদিন ধরে চলে আসা এই কুপ্রথার বিরোধিতার জন্যই কি এই উত্তেজনা? সাদা চোখে ব্যাপারটা তাই, কিন্তু একটু তলিয়ে দেখলে এর একটা অন্য চেহারা দেখা যাবে। মাথায় রাখুন, কদিন আগেই আরএসএস এর সারসংঘ চালক ঘুরে গেছেন এই রাজ্যে, গিয়েছিলেন বর্ধমানেও। আমাদের কাছে খবর, কিছু মানুষ এই ঘটনা ঘটার আগেই ওই গ্রামের কয়েকজনের বাড়িতে ছিলেন, তারা সন্ধ্যাবেলায় বৈঠকও করেন এবং তারপর তারা চলে যান। তাদের চলে যাওয়ার 2 দিন পর থেকেই এই ঘটনা সামনে আসে, উত্তেজনা ছড়ায়। 2 ধরনের মত সামনে আছে। 1, বহুদিনের প্রথা ভাঙা যাবে না। 2, আজকের দিনেও কেন এই জাতিভেদ থাকবে, এবং তা নিয়ে হাতাহাতির উপক্রম হয়েছিল কদিন আগেই, কিন্তু সামাল দেওয়া গেছে। এটা খুব ছোট ব্যাপার নয়। এরকম আরও বেশ কিছু ঘটনা আমরা 2026-এর নির্বাচনের আগে দেখতে পাবো, আমি নিশ্চিত। আসলে এটাই সেই গ্র্যান্ড ওল্ড প্ল্যান, ধর্মকে কাজে লাগিয়ে মানুষকে ভাগ করো, যতটুকু ভাগ হয় ততটুকুই লাভ। আগে এই গ্রামে একচ্ছত্র সিপিএম এর রাজত্ব ছিল, তখনও ওই বাবা গিধেশ্বরের পুজো হয়েছে। পরে জমানা পাল্টালো, পুরো গ্রাম তৃণমূলের, পুজো চলছিল। এবারে এই ঘটনার পর হঠাৎ জয় শ্রী রাম বলার লোকজন বেড়ে গেল। বাবা শিবের থেকে রাম কিভাবে হাজির হলো কেউ জানে না, কিন্তু এটা নিশ্চিত যে ওই গ্রামে এক অংশ আপাতত বিজেপি। ধর্মকে হাতিয়ার করে বিজেপির বেড়ে ওঠা তো নতুন কিছু নয়। তাদের বেড়ে ওঠা, বড় হয়ে ওঠার পেছনে এরকমই ষড়যন্ত্র ছিল। সেই কবে 22 ডিসেম্বর 1949 রাত 3টের সময় অযোধ্যার আকাশে বিদ্যুৎ চমকালো, এবং বিদ্যুতের চেয়েও বেশি বেগে খবর পৌঁছে গেল, রামলালা নিজেই অবতীর্ণ হলেন তার জন্মভূমিতে। বাবরি মসজিদকে ঘিরে সেখানকার হিন্দু সাধুদের যে দাবি ছিল, তা হয়ে উঠল আরএসএস হিন্দু মহাসভার দাবি। সেই থেকে শুরু মন্দির ওহি বানায়েঙ্গের আন্দোলন। আসল ঘটনা জানার পর পরের দিনই অযোধ্যা থানার ওসি রামদেও দুবে এফআইআর করলেন যে অভিরাম দাস, রাম সকল দাস এবং সুদর্শন দাস
এবং আরও কয়েকজন মিলে মসজিদে ঢুকে রামলালার মূর্তি বসায়, মসজিদের গায়ে কিছু আঁকিবুকিও কেটে আসে। সেই সময় অযোধ্যায় শহর হাকিম গুরুদত্ত সিং, জেলা হাকিম কে নায়ার, এসপি কৃপাল সিং এবং বিচারক ঠাকুর বীর সিং এরা বৈঠক করেন। রামলালা ভেতরেই থেকে যায়, গ্রেপ্তার হয় না, দর্শন চলতে থাকে। এই চারজনের প্রত্যক্ষ সাহায্যেই রামলালার মূর্তি থেকে যায়। পরে আদালতের আদেশে দর্শন বন্ধ হয়। তারপর রাজীব গান্ধী সেই দরজার তালা খোলেন এবং রাম মন্দির আন্দোলন বেড়ে ওঠে, যার দৌলতে আজ দেশের ক্ষমতায় বিজেপি। সেই একই কাজ এবারে এই বাংলাতেও শুরু হবে। তারা এরকম ছোট ছোট পকেটে দাঙ্গা লাগাতে চায়। এবারে ততটা হয়নি, কিন্তু একটু অসতর্ক হলেই বিষাক্ত সাপের দল বিষ ছড়ানোর সুযোগ পাবে। ঘরে কেউটে ঢুকছে, নজর রাখুন। মতামত জানান আমাদের sadakalo.kolkatatv@gmail.com ইমেলে। আজ আসি, দেখতে ভুলবেন না অদিতির সঙ্গে সাদা কালো।